প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমরা জানি যে সম্প্রতি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট, একটা 4 দিন ব্যাপী বাংলাদেশ একটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন করেছে। সেখানে দেশি বিদেশি অনেক আপনার প্রসপেক্টিভ ইনভেস্টররা সেখানে পার্টিসিপেট করেছিলেন। বাংলাদেশের ইকোনমিক জোনগুলো কিছু কিছু ভিজিট করেছেন। সো অনেক আলোচনা হয়েছে গত 5-7 দিন ধরে, এবং বিভিন্ন মিডিয়াতে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ সহকারে রিপোর্ট করেছে। তো এর মধ্যে টিভিএস একটা ইন্টারেস্টিং রিপোর্ট করেছে যেটা হচ্ছে যে বাংলাদেশে চাইনিজদের জন্য, বেসিক্যালি চাইনিজ ফ্যাক্টরি যারা এখানে আসতে চায়, বিনিয়োগ করতে চায়, রিলোকেট করতে চায়, তাদের জন্য আরও 2টি নতুন এক্সপোর্ট প্রসেসিং জোন করার ব্যাপারে বাংলাদেশ সরকার কাজ করছে। এবং চাইনিজদের জন্য অলরেডি একটা আছে, আমরা জানি চিটাগংয়ের আনোয়ারাতে। তো আরও 2টি ইকোনমিক জোন কোথায় চিন্তা করছে, কেন করছে, এবং সেখানে আসলে কি ধরনের সম্ভাবনা আছে, এই সংক্রান্ত একটি রিপোর্ট করেছেন টিভিএস এর স্পেশাল করেসপন্ডেন্ট আবুল কাশেম। দর্শক, আমরা কাশেমের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। কাশেম, স্বাগতম আপনাকে। ধন্যবাদ। এই যে একটা তো আনোয়ারাতে বললাম, আরও 2টি ইকোনমিক জোন কোথায় চিন্তা করছে? আর 2টি ইকোনমিক জোনের মধ্যে একটা হচ্ছে চাঁদপুর ইকোনমিক জোন 1, যেটা মেঘনা নদীর মাঝখানে একটা চর আছে, সেটা 3037 একর। সেই চর হচ্ছে একটা, এটা হলো G2G ভিত্তিতে হবে, এবং সেখানে সোলার এবং হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং বা অ্যাগ্রো বেস ইন্ডাস্ট্রিগুলি হবে। তো এটা হলো 2023 সালে চীন G2G ভিত্তিতে এই প্রকল্প, এই ইকোনমিক জোনটা প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের কাছে একটা আগ্রহ প্রকাশ করেছিল, এবং ওখানে মূলত ওই ল্যান্ড ডেভেলপার বা এই জোনটা হচ্ছে ডেভেলপ করবে চায়না পাওয়ার কোম্পানি, এটা চীনের রাষ্ট্র মালিকানাধীন কোম্পানি। আর একটা যেটা, ওটা হচ্ছে বুলাতে, ওটার নাম হচ্ছে বুলা ইকো ডেভেলপমেন্ট ইকোনমিক জোন। সেটা করবে হচ্ছে লিজ ফ্যাশন লিমিটেড। এটা একটা হলো চাইনিজ ইনভেস্টর, যিনি 1997 সাল থেকে বাংলাদেশে ব্যবসা করতেছেন। ওটা 102 একর জমির উপরে। সেটা ভোলাতে? সেটা ভোলাতে। এটা কি নতুন নেওয়া হয়েছে? যেটা আগেরটা বললেন চাঁদপুরে, সেটা 2023 সালে। 23 সালে হলো চীন সরকার আগ্রহ প্রকাশ করেছিল। তো চীনের সাথে এই চাঁদপুরে এটা নিয়ে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি, এবং আমরা যতটা জানি যে একটা ড্রাফট MOU রেডি আছে, বাজার রেডি করে এটা হচ্ছে চিফ অ্যাডভাইজারের অফিসে পাঠিয়েছে, এবং চিফ অ্যাডভাইজারের অফিস এটা চূড়ান্ত করছে। এবং আগামী 13 তারিখে, মানে আগামীকাল আমাদের প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বাজার গভর্নিং বডির একটা মিটিং আছে। সেই মিটিংয়ে এই ইকোনমিক জোনের যে প্রস্তাবগুলি, সেগুলি হচ্ছে অনুমোদন পাবে। নতুন 2টি যে অর্থনৈতিক অঞ্চল এটা চাইনিজদের জন্য করছে, এটা কি চাইনিজদের থেকে অনেক চাহিদা পেয়েছে বা মানে ডিমান্ড দেখছে বাংলাদেশ সরকার? জি, চায়না থেকে ডিমান্ড আছে, এবং চীনের গভর্নমেন্ট তো নিজে আগ্রহ প্রকাশ করছে এটাতে। প্রথমত হচ্ছে, আমি যদি একটু পিছনে যাই, যে আওয়ামী লীগ সরকার যে 100টা ইকোনমিক জোন করার উদ্যোগ নিয়েছিল, এবং তখন থেকে কিন্তু সরকারের দিক থেকে একটা আগ্রহ ছিল যে যেসব দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে চায়, বা বাংলাদেশ যেসব দেশ থেকে বিনিয়োগ আশা করে, সে প্রত্যেকটা দেশের জন্য আলাদা আলাদা করে একটা করে ইকোনমিক জোন দেওয়ার। আমরা দেখছি যে তখনকার প্রধানমন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী বা অর্থমন্ত্রীর সাথে যখনই কোনো দেশের শীর্ষ নির্বাহীরা মিটিং করছে, তখনই তাদের ইনভেস্টরদের জন্য একটা করে ইকোনমিক জোন বাংলাদেশ অফার করেছে। কিন্তু আমরা দেখছি যে কোরিয়ান ইকোনমিক জোন, যেটা অনেক আগে হয়েছে, এর বাইরে জাপানি ইকোনমিক জোন 2500 হয়েছে। কুড়িগ্রামে একটা ভুটানিস ইকোনমিক জোন হওয়ার কথা, চায়নার জন্য আনোয়ারা, এবং ভারতের জন্য যে মিরসরাই ইকোনমিক জোন। এর বাইরে কিন্তু অন্য দেশের ইনভেস্টররা হলো তাদের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোনে এখন পর্যন্ত আসে নাই, কিন্তু চায়নার আগ্রহ আছে। এবং সেই আগ্রহটা বাংলাদেশও একটু গুরুত্ব দিচ্ছে, এই কারণে যে আপনি জানেন যে সম্প্রতি চীনের উপরে আমেরিকার যে শুল্ক আরোপ, এবং এটা বাড়তে বাড়তে এখন 145% হয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবেই চীনের শিল্প কারখানাগুলি অন্য জায়গায় একটু, যেসব দেশে এইসব ট্যাক্স কম আছে সেখানে তারা স্বাভাবিকভাবেই তাদের সার্ভাইভালের জন্য সেখানে শিফট করবে। আর বাংলাদেশ যেহেতু LDC, অন্যান্য বাজারে ডিউটি ফ্রি সুবিধা আছে, এমনকি চীনের বাজারে ডিউটি ফ্রি সুবিধা আছে, 2029 পর্যন্ত সেটা আছে, সেটা এনজয় করতে পারবে। সেই কারণে বাংলাদেশ আশা করছে যে যদি আমাদের যে বিজনেস শুরুর ক্ষেত্রে যেসব ব্যারিয়ার আছে সেগুলো যদি দূর করা যায়, এবং হচ্ছে ফরেন ইনভেস্টরদের যদি কিছু সুযোগ সুবিধা দেওয়া যায়, তাহলে বাংলাদেশ এই সময়
ভালো ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবে। কিন্তু ধরেন যে আমরা যদি দেখি যে চাইনিজদের জন্য যে আলাদা একটা ইকোনমিক জোন যেটা আনোয়ারাতে কাজ হচ্ছে অনেক বছর ধরে, আমার জানা মতে 2014 সালের থেকে এই প্রসেসটা শুরু, তো ধরেন যে আজকে 11 বছর হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু ট্রাম্প 2016 সালে তার যখন টার্ম, তখন আলোচনা হয়েছে যে চাইনিজরা ফ্যাক্টরি রিলোকেট করবে, বিকজ তখনও ট্রাম্প চাইনিজ গুডসের উপরে কিন্তু অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল। সো আমরা তো দেখছি যে আনোয়ারা ইকোনমিক জোনও তো এখনো অনেক দূরে, তো বাংলাদেশ তো অনেক স্লো যাচ্ছে। এই গতিতে গেলে আপনি ধরেন যে চাঁদপুরে বা ভোলাতে যেটা প্রস্তাব করছে, তো এগুলো কত বছরে লাগবে? তত বছর কি চাইনিজরা বসে থাকবে? তারা তো ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বিভিন্ন দেশে তারা কিন্তু ফ্যাক্টরি করছে। তো এখানে আসলে এই যে আনোয়ারা ইপিজেডটা নিয়ে কি অবস্থা, কেন এত স্লো? আনোয়ারা ইকোনমিক জোনটা হচ্ছে করার জন্যই কিন্তু ওখানে বঙ্গবন্ধু টানেল করা হয়েছে, এবং টানেলের মধ্যে একটা বৃহৎ প্রকল্প এবং সংশ্লিষ্ট রাস্তাঘাট টানেলের সাথে কানেক্টেড, এগুলি হয়ে গেছে, কিন্তু ইকোনমিক জোনটা আগায় নাই। কারণ আমরা যেটা জানছি যে ওই সময় চীন সরকার হচ্ছে ওই ইকোনমিক জোনটা ডেভেলপ করার জন্য চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে তারা মনোনীত করেছিল। কিন্তু ওই কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশে হচ্ছে একজন সচিবকে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে। পরে তখনকার অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ওই কোম্পানিটাকে ব্ল্যাকলিস্ট করার একটা হুমকি দিয়েছিল। যদিও কোনো একটা কারণে আপনার প্রবাবলি ওয়ার্ল্ড ব্যাংক এই চাইনিজ হারবার কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করেছিল। তো ওই জায়গায় এটা হচ্ছে আটকে ছিল। বাংলাদেশের দিক থেকে খুব একটা আগ্রহ ছিল না। চীন গভর্নমেন্টও হচ্ছে নতুন করে আর কোনো কোম্পানি মনোনীত করেনি। তবে 24 সালের শুরুতে চায়না সরকার চায়না হারবারের জায়গায় চায়না ব্রিজ অ্যান্ড রোড কর্পোরেশনকে আবার মনোনীত করেছে, এবং ওটা এই যে প্রধান উপদেষ্টা যে চীন ভিজিটে গেল তার আগেই মোটামুটি এটা একটা ফাইনাল স্টেজে আছে। এবং 2014-15 সালে ওই প্রকল্পের একটা ডিপিপি হয়েছিল, কিন্তু ওটা যেহেতু এখন আর আসলে ইফেক্টিভ নেই, এত মাঝখানে এত সময় হয়ে গেছে, তো বেজা নতুন একটা ডিপিপি প্রণয়ন করছে এবং ওটা পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে একনেকে অ্যাপ্রুভালের জন্য। ওটা হয়তো খুব দ্রুতই হয়ে যাবে, বেজার কর্মকর্তারা যেটা বলছেন। আর এখন বেজা যেটা চিন্তা করছে যে যদি মানে এই মুহূর্তেই কোনো ইনভেস্টর আসে, সেটা চাইনিজ হোক বা অন্য কোনো দেশের হোক, তাকে ইনভেস্টমেন্টের জন্য উপযুক্ত জায়গা তো দিতে হবে। তো তার জন্য আমাদের সরকারের কিছু পরিত্যক্ত পাটকল এবং বস্ত্রকল আছে, সেটা হচ্ছে তারা বেজার আন্ডারে নিয়ে সেখানে হচ্ছে ওই ফ্যাক্টরিকে জমি দেওয়ার একটা চিন্তা ভাবনা করছে, এবং এই সংক্রান্ত সিদ্ধান্ত আগামীকাল মিটিংয়ে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, টেক্সটাইল মিল বা পাটকলের যে অব্যবহৃত জমি, টেক্সটাইল মিলের তো আসলে কোনোটাই চালু নাই, পাটকল ও বিজিএমসি সবই বন্ধ, এবং সেখানে হচ্ছে আপনার গ্যাস সংযোগ আছে, বিদ্যুৎ সংযোগ আছে, রাস্তাঘাট সব ধরনের অবকাঠামো সেখানে আছে। আচ্ছা, তো সরকার সেটা একটা বিকল্প চিন্তা করছে যে যারা কেউ যদি জরুরি ভিত্তিতে বিনিয়োগ করতে চায় তাদেরকে এভাবে জায়গা এবং অন্যান্য অবকাঠামো প্রোভাইড করা হবে। ওকে, গুড ইনিশিয়েটিভ। আপনি যে আপনার রিপোর্টে বলেছেন যে এই যে আনোয়ারা ইকোনমিক জোন সহ চাইনিজদের জন্য আরো যে দুটি প্রস্তাবনা একনেকে উঠবে তাড়াতাড়ি, তো এখানে প্রবাবল কিছু বিনিয়োগের ফিগার আপনি বলেছেন। সো বিনিয়োগের ফিগারগুলো আসলে এই এস্টিমেটটা কাদের এবং কি পরিমাণ বিনিয়োগ? এই এস্টিমেটটা হচ্ছে বেজা যেটা হচ্ছে আনোয়ারা নিয়ে যে এস্টিমেটটা করেছে, যে আনোয়ারা আপনার প্রায় 800 একর জমির উপরে, কিন্তু ওখানে গ্রিন জোন থাকবে অনেক বেশি, ফলে ওখানে ইনভেস্টমেন্ট সাইজটা কম, ওখানে $1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে। আর বোলায় যেটা হবে সেখানে হচ্ছে আপনার $1.8 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে, এবং বোলাতে আপনার টেক্সটাইল এবং আরএনজি এবং সিরামিক্স ইন্ডাস্ট্রি এগুলি হবে। এবং বোলার যে ইকোনমিক জোনটা হবে সেটা কিন্তু ওই যে শাহবাজপুরে যে আমাদের গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে সেটা থেকে 65 কিলোমিটার দূরে, এবং ওই গ্যাসটা ব্যবহার করতে পারবে, এবং পায়রা বন্দর থেকে 80 কিলোমিটারের মধ্যে ওই ইকোনমিক জোনটা। আর চাঁদপুরের যে ইকোনমিক জোনটা হবে এটার হচ্ছে ফিজিবিলিটি স্টাডি হয়েছে, কিন্তু টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডিটা হয় নাই। তো বেজা বলছে যে এই টেকনিক্যাল ফিজিবিলিটি স্টাডিটা হলে এখানে বিনিয়োগের পরিমাণটা কেমন হবে সেটা হলো প্রজেকশন করা যাবে। কারণ হচ্ছে যে বেজা যেটা বলছে যে আমাদের এটা কিন্তু হচ্ছে মেঘনা নদীর একটা চর, এবং মেঘনা হচ্ছে আমাদের ইলিশের জন্য একটা অভয়ারণ্য, ফলে ইলিশের প্রজননটাকে হচ্ছে বিঘ্নিত না করে ওখানে এই ইকোনমিক জোনটা করা হবে। সেই কারণে ওখানে হচ্ছে উপরে হচ্ছে সোলার, পুরো 3000 একরের উপরে সোলার থাকবে, এবং নিচে হচ্ছে কিছু হলো এগ্রো বেস হচ্ছে ইন্ডাস্ট্রি হবে। এবং সরকার যে বাংলাদেশকে হচ্ছে সোলার উৎপাদনের দিকে যে একটা প্রায়োরিটি দিচ্ছে,
তো বেজা মনে করতেছি চাঁদপুরটা একটা অন্যতম সোলার হাব হবে বাংলাদেশের। আচ্ছা, ওকে। তো কাশেম, আপনার রিপোর্টের মধ্যে আপনি প্রাইভেট যে আমাদের কিছু ইকোনমিক জোন আছে, তো সেগুলো নিয়ে আপনি বলেছেন যে সেগুলোতে বিনিয়োগ আছে বিভিন্ন ধরনের, বা সামনে কি আসতে পারে ওগুলো যদি দর্শকদের সাথে একটু শেয়ার করেন। জি, 13 তারিখে মানে আগামীকাল হচ্ছে যে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে গভর্নিং বডির মিটিং, সেখানে হচ্ছে মোট 9টা ইকোনমিক জোনের অ্যাপ্রুভাল আসবে। এর মধ্যে হচ্ছে 2টা হলো সরকারের, একটা হচ্ছে সাতক্ষীরা এবং আরেকটা হচ্ছে বগুড়ার কাউনিয়া, রংপুরের কাউনিয়াতে। আর G2G ভিত্তিতে তো ওই চাঁদপুরে এটা হচ্ছে। আরেকটা হচ্ছে ভুটানের যেটা কুড়িগ্রামিক, এটা হলো 2024 সালের 22 জানুয়ারি ভুটানের রাজা বাংলাদেশের কুড়িগ্রামের একটা ইকোনমিক জোন G2G ভিত্তিতে করার আগ্রহ তখন প্রকাশ করেছিল, এবং এটা নিয়ে একটা MOU স্বাক্ষর হয়েছিল 24 সালের মার্চ মাসে। তখন ভুটানের রাজা বাংলাদেশ সফরে এসেছিল। তো এখন ওটা নিয়ে আরেকটু কাজ আছে, ওটা হচ্ছে এই মিটিংয়ে অ্যাপ্রুভাল হবে। এর বাইরে আমরা যেটা দেখছি যে আপনার সাতক্ষীরা এবং রংপুরেরটা আমি বলছি, এর বাইরে আছে যে আমানত শাহ স্পেশাল ইকোনমিক জোন, এটা হচ্ছে নরসিংদীতে হবে। এটা হলো স্পন্সর কোম্পানি হচ্ছে আমাদের বাংলাদেশে আমানত শাহ কোম্পানি। তারা যেটা বলছে যে এখানে $1.5 বিলিয়ন ইনভেস্টমেন্ট হবে গার্মেন্টস, টেক্সটাইল এবং ইলেকট্রনিক্স খাতে। এখানে 20,000 লোকাল ইনভেস্টমেন্ট না ফরেন, লোকাল ইনভেস্টমেন্টই হবে তারা এখানে বলছে। এবং এই জায়গাটাতে হচ্ছে আপনার মাল্টিমোড কানেক্টিভিটি এখনই আছে এবং গ্যাস এবং বিদ্যুৎ ওই এলাকায় রয়েছে। এর বাইরে আছে আপনার পূর্বগাঁও ইকোনমিক জোন, এটা নারায়ণগঞ্জের রূপগঞ্জে, এটা 93 একর জমির উপর সিটি গ্রুপ, বাংলাদেশের সিটি গ্রুপ এটা হচ্ছে বাস্তবায়ন করছে বা স্পন্সর কোম্পানি। অলরেডি অনেকটাই হয়েছে, অনেকটাই হয়েছে এবং এখানে 41.41 বিলিয়ন, তার মানে $410 মিলিয়ন এখানে ইনভেস্টমেন্ট হবে। এখানে স্টিল মিল এবং অটোমোবাইল ইন্ডাস্ট্রিজ তারা করবে। আর মেঘনা গ্রুপ হচ্ছে হিউজ ইনভেস্টমেন্ট নিয়ে আসছে এখানে। তারা কুমিল্লার মেঘনা উপজেলায় তিতাস ইকোনমিক জোন নামে একটা করবে এবং সেখানে তারা $3 বিলিয়ন বিনিয়োগ হবে বলে বেজা যে আগামীকালের মিটিংয়ের যে ওয়ার্কিং পেপার সেখানে তারা এটা উল্লেখ করেছে। এবং এটাও কিন্তু হচ্ছে 2023 সালের 25 জুন তৎকালীন প্রধানমন্ত্রীর কার্যালয় এটাকে নীতিগত অনুমোদন দিয়েছিল, এবং 23 সালের 20 ডিসেম্বর বেজা হচ্ছে এই মেঘনা গ্রুপকে প্রাকযোগ্যতাপত্র দিয়েছিল। এখানে আপনার পেট্রোকেমিক্যাল রিফাইনারি, টেক্সটাইল এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ, বিভিন্ন কেমিক্যাল উৎপাদন শিল্প, ফুড অ্যান্ড এগ্রো, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক পণ্য, পাওয়ার প্ল্যান্ট এবং প্রিন্টিং প্যাকেজিং শিল্প এখানে থাকবে। তো মেঘনা গ্রুপ আরেকটা যেটা করতেছে এটাও কুমিল্লাতে, এবং এটার নাম হচ্ছে কুমিল্লা ইকোনমিক জোন। এটা কুমিল্লার মেঘনাতেই, এটা 360 একর জমির উপরে। 2022 সালের 10 এপ্রিল হচ্ছে আপনার তৎকালীন সরকার এখানে মেঘনা গ্রুপকে একটা প্রাকযোগ্যতাপত্র দিয়েছিল এবং তাদেরকে হচ্ছে লাইসেন্স দেওয়া হয়েছে অলরেডি। তো এটা হচ্ছে আগামীকাল মিটিংয়ে অ্যাপ্রুভাল হবে। এখানে আপনার $2.5 বিলিয়ন ইনভেস্টমেন্টের কথা বেজার নথিপত্রে বলা আছে এবং 50,000 কর্মসংস্থান হবে। এখানে বলছে যে তারা স্টিল মিল, গ্যাস শিল্প, পেপার অ্যান্ড বোর্ড, ফুড অ্যান্ড অ্যাগ্রো, লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক আইটেম, তারপর টেক্সটাইল, গার্মেন্টস অ্যাক্সেসরিজ, বিভিন্ন কেমিক্যাল এবং পাওয়ার প্লান্ট এখানে ইনভেস্টমেন্ট হবে। রাইট কাশেম, আপনাকে ধন্যবাদ বিস্তারিত আলোচনা করার জন্য এবং আমাদের দর্শকদের সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করলাম যে চাইনিজদের জন্য আরও 2টি যে অর্থনৈতিক অঞ্চল প্রস্তাব করেছে বাংলাদেশ সরকার, সেটা কেন করেছে এবং অন্যান্য যে ইকোনমিক জোন সরকারি এবং বেসরকারি পর্যায়ে আছে পাইপলাইনে, তো সেখানে কি ধরনের ইনভেস্টমেন্ট হতে পারে, তো সেগুলো নিয়ে আলোচনা করলাম। তো আমরা দেখছি আসলে দর্শক, বাংলাদেশের কিন্তু সম্ভাবনা অপরিসীম। আমরা সবসময়ই দেখেছি যে আমাদের আসলে হিউজ ইয়াং পপুলেশন আছে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অলমোস্ট 50% লোকই কিন্তু আসলে 25 বছরের মধ্যে যে এই যে কর্মঠ যে জনসংখ্যা, এটা কিন্তু আসলে তাদেরও কাজ দরকার এবং যে তাদের যে স্ট্রেংথ এবং এনথুজিয়াজম সেগুলো আসলে কাজে লাগানো দরকার বাংলাদেশের অর্থনীতির জন্য। তো এখানে এগুলো ব্যবহারের জন্য আসলে দেশি বিদেশি সব ধরনের বিনিয়োগ বাংলাদেশে দরকার। তো বাংলাদেশে আমরা যেটা দেখেছি ঐতিহাসিকভাবে, যেটা আলোচনা করলো কাশেম, যে আনোয়ারাতে যে চাইনিজদের জন্য ইকোনমিক জোন সেটা কিন্তু 2014-15 সালে নেওয়া হয়েছে, বাট বিভিন্ন কারণে কিন্তু সেটা এখনো শেষ হয়নি। সো এত স্লো হওয়া যাবে না, বিকজ বিদেশি ইনভেস্টররা কিন্তু আসলে টাকা নিয়ে বসে থাকবে না যে কখন বাংলাদেশ তাদের জায়গা জমি অবকাঠামো রেডি করবে তারপরে তারা ইনভেস্ট করবে। ইট ইজ নট দ্য কেস।
তারা কিন্তু এই টাকা আসলে চলে যাবে অন্য দেশে, তারা ভিয়েতনামে করবে, ক্যাম্বোডিয়া করবে, বা আফ্রিকার বিভিন্ন দেশে করতে পারে। সো এই ধরনের কিন্তু আসলে সিচুয়েশন হতে পারে। তো আমরা আশা করব যে আসলে বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে, তারা প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তো আমরা আশা করি যে আসলে তার যে ডাইনামিক লিডারশিপ এবং তার টিমের, আমরা সম্প্রতি যেটা দেখলাম বিনিয়োগ সম্মেলনে, সো তারা আসলে আগের মতো এই জিনিস আর এত ধীর গতিতে করবে না, এবং অনেক ফাস্ট করে বিদেশি বিনিয়োগকারীদের আসলে আকৃষ্ট করতে সক্ষম হবে এবং দেশের অর্থনীতিকে সামনে এগিয়ে নেবে। দর্শক, আজকে এটুকুই। আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।